ফেসবুক কখন কি সেটিং চেঞ্জ করে বোঝা যায় না। হ্যালো, শব্দ শোনা যায়? বাবু ভাই উপশহর। ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, আমি একটু ক্লাসে আছি ভাই, অনলাইন ক্লাসে আছি। হ্যাঁ আচ্ছা। বৃত্ত করেছি অফলাইনে। আচ্ছা, ভালো কথা। যারা করেনি তারা ফাহাদ কেন এই সময়? হ্যাঁ ফাহাদ, আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি আজ অনলাইন ক্লাসে ঢুকেছি। হ্যাঁ ফোন দেবো না পরে। এমা তোমার না এসএসসি পরীক্ষা, তুমি বৃত্ত এখন করে কি করবো? আমি তাই আজকে একবারে পুরা মূল জিনিস পড়াবো। বৃত্ত না এদের একাডেমিকের ছেলে মেয়েদের মানে কি, তো এখন তো তোমার করার কি দরকার না? এরপর পরীক্ষা কবে? তাহলে দেখো, বৃত্ত শুরু করব। বৃত্তের সংজ্ঞাই হচ্ছে সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্ব সর্বদা একটি ধ্রুবক হলে চলমান বিন্দুটির চলার পথকে বলা হয় বৃত্ত। বৃত্তের আরও অনেক সংজ্ঞা আছে অবশ্য, একটা সংজ্ঞায় না। তার আগে বৃত্তের সংজ্ঞা লিখতেছি, ঠিক আছে? সবাই তুলবা তোমরা, হ্যাঁ? একবারে বেসিক থেকেই পড়াবো। সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোন চলমান বিন্দুর যারা 23 ব্যাচ আছে তারাও কিন্তু এটা বুঝবে আর কি, দু একটা কি যেগুলো সরল লেখা লাগবে সেগুলো বুঝাই বলবো। সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোন চলমান বিন্দুর দূরত্ব সর্বদা একটি ধ্রুবক হলে চলমান বিন্দুটির চলার পথকে বৃত্ত বলে। সমতল বলতে সাধারণত দ্বিমাত্রিক তল বোঝানো হয়, ঠিক আছে? আমি যদি এভাবে বলি, দ্বিমাত্রিক তলে কোনো একটা বিন্দুর চলার পথ যদি এমন হয় যে একটা নির্দিষ্ট বিন্দু হতে সেই চলমান বিন্দুর দূরত্ব সর্বদা একটি মাত্র ধ্রুবক হবে, সেই চলমান বিন্দুটি চলার পথকে বলা হয় বৃত্ত।
এইটুকু লিখলে বৃত্তের সংজ্ঞা যদি আসে 2 মার্কে ফাইনাল পরীক্ষায়, তাহলে অবশ্যই এই যে এইটুকু সংজ্ঞা দিলেই কিন্তু 2 দিবে না। এখানে তোমাকে একটা পরিচয় বলতে হবে, এই নির্দিষ্ট বিন্দুটার পরিচয় বলে দিতে হবে, আর এই ধ্রুবকটার মানটা কি, এই যে দেখো সর্বদা একটি ধ্রুবক। ওকে, এই দুটার পরিচয় বলে দিতে হবে। তাহলে লিখতে হবে নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় বৃত্তের কেন্দ্র এবং ধ্রুবকটিকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। ধ্রুবককে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ, বাস। আর চলমান বিন্দু, দ্বিমাত্রিক তলে চলমান বিন্দু হচ্ছে XY বিন্দু, রাইট? তাহলে যদি বৃত্তের সংজ্ঞা আসে তাহলে এইভাবে লিখব, সমতলে বা দ্বিমাত্রিক তলে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্ব সর্বদা একটি ধ্রুবক হলে চলমান বিন্দুটির চলার পথকে বৃত্ত বলে, রাইট? আরও বৃত্তের সংজ্ঞা আছে কিন্তু, যেমন দুটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্বের অনুপাত যদি 1 ব্যতীত কোনো ধনাত্মক সংখ্যা হয়, অঋণাত্মক সংখ্যা হয়, রাইট? দুটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্বের অনুপাত 1 ব্যতীত কোনো অঋণাত্মক সংখ্যা হলে সেই চলমান বিন্দুটির চলার পথকে বলা হয় বৃত্ত। এটাও হবে কিন্তু, ওকে? তো সেটা তো আমরা পরে আসবো, বৃত্ত সম্পর্কে আরও অনেক ডিপ আলোচনা করার পরে এক সময় আমরা ওটা নিয়ে আলোচনা করব, যে দুইটা নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্বের অনুপাত যদি 1 না হয়ে যে কোনো অঋণাত্মক সংখ্যা হয় তবে সেই চলমান বিন্দুর চলার পথ একটা বৃত্ত হবে। আবার এটাও আছে যে মনে করো এমন একটা ত্রিভুজ যদি হয়, যে মনে করো কোনো একটা বিন্দু, মানে সমকোণী ত্রিভুজের একটা বিন্দু মনে করো চলমান বিন্দু, সে এখানে একটা বিন্দু আছে, মানে এগুলো অনেক ক্ষেত্রে বৃত্তের সংজ্ঞা আছে, আমি তোমাদেরকে এগুলো বলবো। এখানে বি আর সি দুটা বিন্দু ফিক্সড, এবারে এ বিন্দু চলমান বিন্দু, মনে করো পরিবর্তনশীল বিন্দু সে, রাইট? তাহলে এ বিন্দুটা মনে করো এখানে আছে, সে এখানে বা এখানে আছে, যেখানে থাক না কেন, এখানে যদি এ বিন্দু হয়, রাইট? এবং যদি এই বি এ সি কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই ত্রিভুজের ভরকেন্দ্রের সঞ্চারপথ হবে একটা বৃত্ত। এগুলো আমি আস্তে আস্তে আসবো, এখন বলছি না, জাস্ট এমনি বলে রাখছি, ঠিক আছে? তো এগুলো আমরা পরে আসবো, যে একটা ত্রিভুজের যদি কোনো একটা কোণ যদি সমকোণী ত্রিভুজ হয়, তার ভরকেন্দ্রে মানে ওই বিন্দুটা কিন্তু চলমান বিন্দু হবে, রাইট? সবসময় মনে করো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে কি বেসিকে ব্যাস বিবেচনা করে যে বৃত্ত অঙ্কন করা যায়, এটা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আচ্ছা, এখানে মনে করো একটা বিন্দু আসলে, এটাও কি তোমার 90 ডিগ্রি না? এখানে যদি একটা বিন্দু আসে, এটাও কি 90 ডিগ্রি না, রাইট? এই যে ত্রিভুজগুলো তৈরি হচ্ছে, এই ত্রিভুজগুলোর ভরকেন্দ্রের সঞ্চারপথ হবে একটা বৃত্ত, এটাও একটা কথা, রাইট? আবার এই বিন্দুর সঞ্চারপথটাও একটা বৃত্ত, এই বিন্দুর সঞ্চারপথটাও একটা বৃত্ত। কারণ কি, বি এবং সি কে ফিক্সড রেখে এটাকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে চাইলে তোমরা জানো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অবশ্যই আমার এই বৃত্তাকার এরকম একটা পথের উপর দিয়ে যদি এ চলাচল করে, তাহলে এই বিন্দুতে সবসময় কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি, কারণ বি সিটা হচ্ছে এই বৃত্তটার কি ব্যাস। তাহলে এই বিন্দুর সঞ্চারপথটাও বৃত্ত। আবার যদি এমনটাও হয় যে এদের এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সবসময়, এই যে এবিসি একটা ত্রিভুজ, এখানে যদি এ বিন্দুরা যদি এখানে আসে, এ বিন্দুরা যদি এখানে আসে, এদের ভরকেন্দ্রের সঞ্চারপথে একটা বৃত্ত হবে। এগুলো আস্তে আস্তে আমরা পরে শিখবো, আপাতত এমনি ধারণা দিলাম আর কি। হ্যাঁ, বৃত্ত বিভিন্ন প্রকারের হতে পারে, সেগুলো এখন আমরা মাস্টার প্রোগ্রামে সব বলবো, যেগুলো আমরা অফলাইন ক্লাসেও বলিনি সেগুলো এখানে যেগুলো ছাড়া পড়েছে সেগুলো বলবো। তাহলে এই সংজ্ঞাকে আমরা মানে বেস করে বা এটাকে সম্বল করে নিয়ে, এটাকে পুঁজি করে নিয়ে আমরা বৃত্তটাকে শেষ করার চেষ্টা করব, রাইট? যে একটা নির্দিষ্ট বিন্দু হতে, তাহলে দ্বিমাত্রিক তলে যদি একটা নির্দিষ্ট বিন্দু আমরা ধরে নিই, রাইট? যেমন দেখো এটা একটা দ্বিমাত্রিক তল, এক্স ও এক্স প্রাইম আর ওয়াই ও ওয়াই প্রাইম, ওকে? এখানে কোনো একটা নির্দিষ্ট বিন্দু আছে সি বিন্দু, রাইট?
এই সি বিন্দুর স্থানাঙ্ক মনে করো এইচ কে, এটা হচ্ছে স্থির বিন্দু, ফিক্সড বিন্দু, এটা স্থির বিন্দু, এটা নড়াচড়া করতে পারে না, রাইট। এবার এখানে একটা চলমান বিন্দু নিব পি বিন্দু, এই পি বিন্দুটা হচ্ছে চলমান বিন্দু, পি থেকে পিঁপড়া বলা হয়, পিঁপড়া বিন্দু, পি ফর পিঁপড়া, পিঁপড়া চলাচল করতে পারে এরকম। আমি যদি এখন বলে দিই যে এই সি বিন্দুকে ফিক্সড রেখে পি বিন্দুর চলার পথ যদি এমন হয় যে সি থেকে পি এর দূরত্ব সর্বদা একটা ধ্রুব সংখ্যা, রাইট, তাহলে সি থেকে এই পি এর দূরত্ব সর্বদা যদি একটা ধ্রুব সংখ্যা এ হয়, ধ্রুবকটাকে আমরা ধরে নিলাম এ, রাইট, তাহলে বৃত্তের সংজ্ঞানুসারে পি বিন্দুটা যেখানেই যাক না কেন, বৃত্তের সংজ্ঞানুসারে পি বিন্দু যেখানেই যাক না কেন, সি থেকে পি এর দূরত্ব সবসময় কি হতে হবে? সমান হতে হবে, রাইট। অর্থাৎ সেটা কার সমান হতে হবে? এই ধ্রুব সংখ্যা এর সমান হতে হবে। অর্থাৎ সি থেকে এই পি এর দূরত্ব সবসময় এ হতে হবে। অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটাও যেন হয় এ, এই ডিস্টেন্সটাও যেন হয় এ, এই ডিস্টেন্সটাও যেন হয় এ। তাহলে এ দূরত্ব বজায় রেখে যদি এই বিন্দুরা চলাচল করে, এটা এগুলো সবে, তাহলে এই যে দেখো এখান থেকে এইটুকু এ, এখান থেকে এইটুকু এ, এই যে বিন্দুটা, এই যে পিঁপড়া বিন্দু, এটা পি, এটা পি, এটা পি, এটা পি, তাহলে এদের চলমান বিন্দুর এই চলার পথ, এই যে পথটা তৈরি হচ্ছে, এই পথটাকে আমরা কি বলবো? বৃত্ত বলবো, রাইট। তাহলে বৃত্তের সংজ্ঞানুসারে তাহলে আমরা কি বলতে পারি? পি থেকে সি এর দূরত্ব বা সি থেকে পি এর দূরত্ব একই কথা, এটা ইকুয়াল টু স্মল এ। যদি এখানে কেউ 23 ব্যাচের স্টুডেন্ট থাকে তার জন্য এটা বোঝা খুব কঠিন হবে না, হবে কি? এখন শুধু তোমার দরকার পি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি ছিল? দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কয়ার, অর্থাৎ এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর ওয়াই মাইনাস কে হোল স্কয়ার, এইটা ইকুয়াল টু এইচ ও এ, সরি, রাইট। পি সি মানে পি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব। উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কি হবে? এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু এই স্কয়ার। তাহলে এই যে জিনিসটা পাইলাম, এটাকে বলা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে এটা বৃত্তের আদর্শ সমীকরণ, আদর্শ সমীকরণ, ওকে। তার মানে এখানকার যে তিনটা প্যারামিটার দেখতে পাচ্ছ, এইচ কে এবং এ, এইচ কেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের ভুজকোটি, এ হচ্ছে ব্যাসার্ধ, আর এক্স ওয়াইটা হচ্ছে চলমান বিন্দু। এক্স ওয়াইটা হচ্ছে ওই দ্বিমাত্রিক তলের একটা চলমান বিন্দু, যে ওই বক্ররেখার উপরিস্থিত যে কোনো বিন্দুর ভুজকোটি বোঝায় এক্স আর ওয়াই, রাইট। আর এইচ কে আর এর পরিচয় হচ্ছে এইচ হচ্ছে কেন্দ্রের ভুজ, তাহলে এক্স মাইনাস যত হবে সেটাই হচ্ছে কেন্দ্রের ভুজ, ওয়াই মাইনাস যত থাকবে সেটা হচ্ছে কেন্দ্রের কোটি, রাইট। তাহলে এই ফরম্যাটে যদি থাকে তাহলে তুমি বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বলতে পারবা, ঠিক কিনা বলো? এখন আসো, তার মানে আমি এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা দরকার। বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে আমি বিভিন্ন ঘটনা বলবো আর কি, নির্ণয় এখন ভালো লাগবে, প্রথম প্রথম করতেছি তো, প্রথম চ্যাপ্টারে প্রবেশ করতেছি, সহজ সহজ জিনিস। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে তোমার কি কি প্রয়োজন আছে? এক নম্বর হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, রাইট, কেন্দ্রের স্থানাঙ্ক প্রয়োজন, রাইট, কেন্দ্রের স্থানাঙ্ক প্রয়োজন। আবার দুই নম্বর হচ্ছে ওই বৃত্তের কি দরকার? ব্যাসার্ধ প্রয়োজন। যদি তুমি কেন্দ্র এবং ব্যাসার্ধ জানতে পারো তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়, রাইট। এখন আমার প্রশ্ন, দেখা গেল তোমার সরাসরি কেন্দ্র দিয়ে দিল, ব্যাসার্ধ দিয়ে দিল, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলল, সেটা তো অনেক সহজ একটা প্রশ্ন, সরাসরি এই সূত্রে বসিয়ে দেব, আমাদের অঙ্ক হয়ে যাবে, রাইট। এখন যদি কেন্দ্র দেওয়া থাকে আর ব্যাসার্ধ না দেওয়া থাকে, এখন ব্যাসার্ধ কত উপায়ে বের করা যায় এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে আসলে, ঠিক আছে? বইয়ের কোনো অঙ্ক করে লাভ নাই, মানে কোনো গাইড বই, কোনো নোট বই কিছু করে লাভ নাই, শুধু তোমাকে ফিলিংসটা নিয়ে আসতে হবে যে আমার যদি কেন্দ্র দেওয়া থাকে তাহলে ব্যাসার্ধ কতভাবে বের করা যায় বৃত্তের সমীকরণ, রাইট।
নির্ণয় করতে গেলে। তাহলে এখন তোমাকে চিন্তা করতে হবে যে বৃত্তের কেন্দ্র যদি থাকে, কেন্দ্র থাকবে বাট ব্যাসার্ধ দেওয়া থাকবে না অনেক সময়, রাইট? তাহলে ব্যাসার্ধ না দেওয়া থাকে কি কি ঘটনা ঘটতে পারে, সেই ঘটনাগুলো এখন তোমাকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে এই ধরনের যত অঙ্ক আছে সব তুমি করতে পারবা, রাইট? তাহলে কেন্দ্র দেওয়া থাকবে মানে কি, তোমার এইচ এবং কে থাকবে। তার মানে এখানে আমি লিখে রাখলাম এইচ কে থাকবে, এইচ কে প্রদত্ত। আমি কিন্তু অঙ্ক করার প্রসিডিওরটা শিখতেছি, রাইট? অঙ্ক কিভাবে করবা, বৃত্তের সমীকরণ নির্ণয় করবা তো এইভাবে। তাহলে কেন্দ্র দেওয়া থাকবে, এখন ব্যাসার্ধ নির্ণয় করা জানতে হবে, রাইট? এখন আসো, একটা কথা হচ্ছে এরকম থাকতে পারে, 1 নম্বর কেস, আমার একটা বৃত্ত দেওয়া থাকবে, বৃত্তের কেন্দ্র থাকবে, অর্থাৎ এটার স্থানাঙ্ক দেওয়া থাকবে, এবং এই বৃত্তটির ব্যাসার্ধ না দিয়ে একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে, রাইট? একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে। মনে করো এই বিন্দুটা দেওয়া থাকবে, এই পরিধিস্থ একটি বিন্দু থাকবে, একটি বিন্দু এটা থাকবে। তাহলে বলো তোমরা যে তুমি তো কেন্দ্র তোমার দেওয়াই থাকবে, আমি হেডিংয়ে নিয়েছি কিন্তু কেন্দ্র থাকবে, আর যদি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয় তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্র থেকে ওই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, রাইট? তাহলে আমাদের নোট করবো এরকমভাবে যে কেন্দ্র যদি থাকে এবং পরিধিস্থ একটা বিন্দু থাকে, পরিধিস্থ, হ্যাঁ, একটি বিন্দু থাকলে আমি কিন্তু সহজ সহজ জিনিসগুলো আগে পড়াচ্ছি, ঠিক আছে? এগুলোই এক সময় আমাদের অনেক কাজে লাগবে। কেন্দ্র পরিধিস্থ যদি একটা বিন্দু থাকে তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু, তাহলে কি ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্র হতে পরিধির উপরিস্থিত বিন্দুর দূরত্ব, তাই কি না? পরিধিস্থ বিন্দুর দূরত্ব সবই লিখে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? সবার কাছে যেন বোধগম্য হয়। তাহলে যদি এরকম বলা হয় যে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং বৃত্তটি অমুক বিন্দু দিয়ে যায়, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তোমাকে খেয়াল রাখতে হবে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে কেন্দ্র লাগবে এবং ব্যাসার্ধ লাগবে, রাইট? কেন্দ্র তো আমার দেওয়াই থাকবে, যেহেতু ওই বৃত্তটি একটা বিন্দু দিয়ে যাবে, সেই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। তাহলে একটা এক্সাম্পল লিখে ফেলি, ঠিক আছে? কারণ সবার জন্য কিন্তু এই ক্লাস, হ্যাঁ, মনে করো না যে যারা পারে তারা বলবে যেগুলো আবার কি শেখাচ্ছে, তাই না? একটা প্রশ্ন দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি, ওকে? তাহলে একটি বৃত্তের কেন্দ্র 2, 3 এবং বৃত্তটি মোটামুটি কত বিন্দু দিয়ে যায় বলো তো? দিলাম তোমার মনে করো -1 বিন্দুগামী, -1 বিন্দুগামী, রাইট? তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে তোমার কি কি লাগবে? কেন্দ্র লাগবে এবং ব্যাসার্ধ লাগবে, কেন্দ্র লাগবে এবং ব্যাসার্ধ লাগবে, রাইট? তাহলে বলো তোমার এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কিনা? 2, 3, এবং বৃত্তটি কোন বিন্দু দিয়ে যায়? -1 বিন্দু দিয়ে যায়। তুমি অ্যান্সার করবা এইভাবে, একটা সলভ লিখে দিচ্ছি এইভাবে যে দেওয়া আছে বৃত্তটির কেন্দ্র, দেওয়া আছে বৃত্তের কেন্দ্র কত বলো? 2, 3। ব্যাসার্ধ তো দেওয়া নেই, তোমাকে লিখতে হবে যেহেতু বৃত্তটি, আমি পরীক্ষা খাতায় লিখতেছি কিন্তু, ওকে? যেহেতু বৃত্তটি -1 বিন্দুগামী, সুতরাং ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি কিনা বলো? যাই হোক একই কথা। তাহলে কত হবে বলো? 2 + 1 হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর 3 + 1 হোল স্কয়ার ইকুয়াল টু কত আসে গো? একবারে করলাম, রাইট? তাই হয় না? 9 + 16, ঠিক আছে? তাহলে কেন্দ্র পাইছো, ব্যাসার্ধ পাইছো। অতএব বৃত্তটির সমীকরণ আমাদের আদর্শ সমীকরণ দিয়ে করা যাবে না। তাহলে অতএব বৃত্তটির সমীকরণ x - 2 হোল স্কয়ার, কেন্দ্রের ভুজ স্কয়ার,
প্লাস ওয়াই মাইনাস কে, কে এর মানে এখানে 3, এর উপরে স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার। এই সমীকরণটাকে একটু সাজিয়ে লিখবা সুন্দর করে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 25। অতএব সর্বসাকল্যে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। কি ক্লিয়ার? আমি শেখাচ্ছি এইভাবে, বাট উদ্দীপক দিয়ে যখন চিত্র দিয়ে আসবে তখন আমরা খুঁজে বেড়াবো যদি বৃত্তের সমীকরণ সংক্রান্ত কোনো বিষয় হয়, দেখব বৃত্তটার কেন্দ্র যদি থাকে তার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য কি কি দেওয়া আছে, রাইট? কি কি দেওয়া আছে। ওকে, এবার আসো, তাহলে কেন্দ্র আর একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে, রাইট? ভেরি গুড। এই বিন্দুটা আবার অনেকভাবে থাকতে পারে, বলতে পারে যে দেখা গেল একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 2, 3 এবং বৃত্তটি অমুক অমুক সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে আগে কি করতে হবে? ওই দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করে নিতে হবে। তাহলে ওই বিন্দুটাই তখন এই যে এখানে -1 আর -1 বিন্দুটা যে মানে দায়িত্বটা পালন করলো ওখানে সেটা পালন করবে, রাইট? আচ্ছা, যাই হোক, এখন আসো আরো কি কিভাবে হতে পারে। মনে করো একটা বৃত্ত এরকম আছে এবং এই বৃত্তটা মোটামুটি ভাবে এই অবস্থায় আছে, রাইট? এই বৃত্তটা যদি এরকম একটা সরল রেখাকে স্পর্শ করে, একটা সরল রেখা দিয়ে দিলাম, রাইট? সরল রেখাটা হচ্ছে দেখতে এইরকম। যারা নতুন বা 22 ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য হয়তো বা সমস্যা হবে না, যারা 23 ব্যাচের তারা আপাতত মুখস্থ রাখবে, রাইট? মনে করো এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, রাইট? তাহলে যদি একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে, মনে করো এটা HK, ওকে, কেন্দ্র দেওয়া আছে, তাহলে আমার ব্যাসার্ধটা প্রয়োজন। তোমার প্রশ্নে বলা থাকবে যে একটা বৃত্তের কেন্দ্র HK এবং বৃত্তটি এই সরল রেখাকে স্পর্শ করে। জাস্ট প্রশ্নটা হচ্ছে এরকম, ওকে? তাহলে ব্যাসার্ধটা কি? ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে এখান থেকে লম্ব দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, রাইট? তাহলে বলো এটাই হচ্ছে আমার ব্যাসার্ধ, ওকে? তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। এখন আমার প্রশ্ন হচ্ছে একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব কিভাবে বের করা হয়? যারা 23 ব্যাচ তারা একবারে মুখস্থ রাখবা, 22 ব্যাচেরা তোমরা জানো। একটা বিন্দু থেকে যখন একটা সরলরেখার লম্ব দূরত্ব বের করতে হয় তাহলে এখানে ব্যাসার্ধ ইকুয়াল টু হবে এরকম, ব্যাসার্ধ ইকুয়াল টু এই বিন্দুটাই সমীকরণে বসিয়ে দিতে হবে, অর্থাৎ x এর জায়গায় এই বিন্দুর ভুজ বসবে, y এর জায়গায় এই বিন্দুর কোটি বসবে। তার মানে AH, ওকে, প্লাস BK প্লাস C ডিভাইড বাই √ওভার x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ এর মডুলাস, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে তোমার সরাসরি যদি ব্যাসার্ধ দেওয়া না থাকে, যদি তোমার একটা স্পর্শকের সমীকরণ দেওয়া থাকে আর বৃত্তটার কেন্দ্র দেওয়া থাকে, কেন্দ্র থেকে সরল রেখাটার লম্ব দূরত্ব ব্যাসার্ধ, রাইট? কেন্দ্র থেকে সরল রেখাটার লম্ব দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ এইভাবেও বের করা যায়, রাইট? তাহলে এটা কোন টপিক? কেন্দ্র থাকবে, একটা নির্দিষ্ট সরল রেখাকে স্পর্শ করবে, এই হেডিংটা লিখে রাখো। কেন্দ্র দেওয়া থাকবে, একটা নির্দিষ্ট সরল রেখাকে স্পর্শ করবে। এই ধরনের অঙ্ক আসলে আমার ব্যাসার্ধটা যেহেতু বের করা প্রয়োজন, কেন্দ্র থেকে সরল রেখার লম্ব দূরত্বটা বের করে ব্যাসার্ধ বের করে নেব। কি ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকে লিখেছে এই সমীকরণ কি মনের খাতায় স্মৃতিপত্রে লিখে রাখবো? হ্যাঁ, ক্লিয়ার, ওকে। যাই হোক, আসলে আমরা এখনো তো মূল ক্লাসে যাইনি, এগুলো তো আসলে খুবই সিম্পল জিনিস। একটা সরল রেখা থেকে, একটা বিন্দু থেকে একটা সরল রেখার লম্ব দূরত্ব নির্ণয়ের জাস্ট একটা সূত্র এটা, ওকে, আর কিছুই না। তাহলে এ ধরনের একটা কাহিনী গেল। এবার আসো, যদি আমার এরকম ঘটনা ঘটে যে এখানে এইরকম ঘটনা ঘটতে পারে, একটা বৃত্ত মনে করো এক্স অক্ষকে স্পর্শ করেছে, এটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করেছে, রাইট?
এখন দেখো এই বৃত্তটার কেন্দ্র যদি এইচ কে দেওয়া থাকে, এটাতে দেওয়াই থাকবে, রাইট? আমি তো আগেই বলেছি, আমি এখন সেই সকল প্রশ্ন করতেছি যাদের কেন্দ্র দেওয়া থাকবে কিন্তু ব্যাসার্ধ দেওয়া থাকবে না, অন্য কোনো কথা বলা থাকবে। এখানে কি মনে হচ্ছে এই চিত্রটা দেখে? তাহলে এখানকার টপিক হবে কেন্দ্র থাকবে, কেন্দ্র থাকবে, ঠিক আছে? বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করবে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করবে, রাইট? তাহলে যদি কেন্দ্র দেওয়া থাকে আর এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে তোমরাই বলো বাবা, এই যে কেন্দ্র মানে এইচ কে, তাহলে কেন্দ্র থেকে এক্স অক্ষের উপরে লম্ব টানা হলো, রাইট? এখন আমাদের প্রশ্ন হচ্ছে এখানকার স্থানাঙ্ক এইচ কে এর অর্থ কি? মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যে ডিস্টেন্স সেটা হচ্ছে এইচ, রাইট? আর এখান থেকে এইটুকুটা হচ্ছে কে, এবং এটাই কি এই বৃত্তের ব্যাসার্ধ না? এটাই কি বৃত্তের ব্যাসার্ধ না, যেহেতু এক্স অক্ষটা স্পর্শক, রাইট? তাহলে যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু কি হবে বলো? তাহলে কেন্দ্রের কোটি স্থানাঙ্কের মডুলাস, কেন্দ্রের কোটি স্থানাঙ্কের মডুলাস, কেন্দ্রের কোটির মডুলাস। কারণ কি? ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না, কিন্তু কোনো একটা বিন্দুর ভুজ কোটি পজিটিভ বা নেগেটিভ হতে পারে। বাট কেন্দ্রের কোটি যদি নেগেটিভ হয় তাহলে আমি ব্যাসার্ধ যদি বলতাম যে কেন্দ্রের কোটির সমান, তাহলে তো হতো না। ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না। তাহলে কোনো একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করছে তখন তার ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি স্থানাঙ্কের মডুলাস। এবং খুবই মজার বিষয়, এখানকার স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক চাই অনেক সময়, এটা হচ্ছে স্পর্শ বিন্দু। তাহলে কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু হবে কেন্দ্রের ভুজ কমা 0, কেন্দ্রের ভুজ, এই 0 বলা যাবে না, কেন্দ্রের ভুজ কমা 0, রাইট? তাহলে কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, যদি বৃত্তটার কেন্দ্র দেওয়া থাকে তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে কেন্দ্রের ভুজ কমা 0। এগুলো যদি এমসিকিউ করতে মাখনের মতো কাজ না করে তখন কান কাটে 0 পয়েন্টে বিক্রি করে দিও তোমরা, সিরিয়াসলি তাই বলছি, ওকে? তাহলে এই বৃত্তটার যদি কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকে, যদি এক্স অক্ষকে স্পর্শ করে বলা থাকে, তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে কেন্দ্রের ভুজ কমা 0, কারণ এক্স অক্ষকে স্পর্শ করলে এক্স অক্ষের স্পর্শ বিন্দুতে কোটি স্থানাঙ্ক 0, রাইট? তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্র জানা, ব্যাসার্ধ জানা, বৃত্তের সমীকরণ পারা যাবে না ওই যে মূল সূত্র দিয়ে, রাইট? আরো কথা আছে, এগুলো তো খুবই সহজ প্রশ্ন, রাইট? এবার আসো, তাহলে এবার এরকম একটা বৃত্ত নিলাম, নিয়ে এরকম ভাবে দিলাম, দিয়ে এখানে এখন বলো তোমরা এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এইচ কে, অর্থাৎ এবার আমি দেখাইছি এখানে কেন্দ্র থাকবে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করবে, কেন্দ্র থাকবে ওয়াই অক্ষকে স্পর্শ করবে, ওয়াই অক্ষকে স্পর্শ করবে, স্পর্শ করবে। এই সংক্রান্ত যত অঙ্ক আছে, তাহলে কেন্দ্র যেহেতু দেওয়াই থাকবে, যদি বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে তাহলে আমার কি প্রয়োজন? তাহলে আমি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো, ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, রাইট? তাহলে তুমি এখান থেকে বলো বাবা, এখানকার স্থানাঙ্ক এইচ কে এর অর্থ কি? এখান থেকে এক্স অক্ষের উপরে লম্ব টানবো, এটা মূল বিন্দু, এখান থেকে তাহলে এইটুকু হচ্ছে কেন্দ্রের ভুজ বুঝায়, আর এই পুরাটুকু বুঝায় কোটিপতি, রাইট? হ্যাঁ, তাহলে এইটুকু হচ্ছে কে আর এইটুকু হচ্ছে এইচ, এবং এখান থেকে যদি এরপরে লম্ব টানে এইটুকু আর এইটুকু সেম কিনা বলো, কারণ এটা তো 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি বাবা, রাইট? এটা তো একটা আয়তক্ষেত্র, তাহলে তাহলে এইটুকু কে হলে এইটুকু হবে কে, তাহলে এইটুকু এইচ হলে এইটুকু হবে এইচ। এখন বলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? তাহলে যদি কোনো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র যদি দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে আগে ব্যাসার্ধটা বের করে নেবা, চোখ খুলে সমীকরণ লিখবা, রাইট? তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু হবে কেন্দ্রের কি? কেন্দ্রের ভুজ তার আবার কি মডুলাস, কেন্দ্রের ভুজ তার আবার মডুলাস। কোন একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের ভুজ তার মডুলাস। আর স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বলো, স্পর্শ বিন্দুর ভুজ কত? স্থানাঙ্ক নির্ণয় করার সময় ভুজ লাগে
কোটি লাগে, রাইট? তাহলে 0, কে, হোয়াট ইজ কে? কে হচ্ছে কেন্দ্রের কোটি স্থানাঙ্ক। তাহলে স্পর্শ বিন্দু তোমার হবে 0, 0, কেন্দ্রের কোটি স্থানাঙ্ক, রাইট? এগুলো কিন্তু খুব কাজে লাগবে বলে রাখলাম কোন এক সময়। তাহলে একটা বৃত্তের কেন্দ্র থাকবে, একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে, 1 নম্বর টাইপের অঙ্ক। একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে, সেটা এক্স অক্ষকে স্পর্শ করবে, এটি একটা ধরনের অঙ্ক। একটা বৃত্ত কেন্দ্র দেওয়া থাকবে, ওয়াই অক্ষকে স্পর্শ করবে, 3 নম্বর টপিক। একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে, একটা নির্দিষ্ট সরল রেখাকে স্পর্শ করবে, এই ধরনের একটা টপিক। তাহলে কয় প্রকারের অঙ্ক ইতিমধ্যে হয়ে গেছে বলো? 4 প্রকারের অঙ্ক। বই খুঁজে খুঁজে দেখবা, অথবা যে কোনো উদ্দীপক চিত্র দিয়ে দেওয়া থাক না কেন, চিত্রের সাথে মিত্র মিলাই তোমরা দেখবা ওই বৃত্তের কেন্দ্র আছে কিনা, আর ব্যাসার্ধ বের করার জন্য 4টা ক্লুর কোনো ক্লু দেওয়া আছে কিনা, এই ধরনের সব অঙ্কগুলো কি হয়ে যাবে তখন? তামা হয়ে যাবে, রাইট? আরো অনেক কিছু আছে, আমি কিন্তু শুরু করিনি এখনো। আরো কেন্দ্র ব্যাসার্ধ বের করা সংক্রান্ত আরো অঙ্ক আছে, কেন্দ্র থাকে, আরো অনেক শর্ত থাকতে পারে। ওকে, সেগুলোতে আমি আস্তে আস্তে আসবো। দেখো এবার আমরা বৃত্তের আদর্শ সমীকরণ দেখলাম, x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু এ স্কোয়ার। এবার এখান থেকে আমরা যাত্রা শুরু করব, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র কত? তাড়াতাড়ি বলো। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কে, এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল এ, রাইট? এবার আসো, আমি যদি এখন তোমাকে বলি এই বৃত্তটা থেকে একটু সামনের দিকে আগাবো এবং এটাকে বিস্তার করে নিস্তার পাওয়ার জন্য এটাকে সূত্রে ফেলো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2h এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। বলো, কিছু করেছি? জাস্ট বৃত্তের সমীকরণটাকে সুন্দর আরেকটা আকৃতি দেওয়ার জন্য আমরা এটার বিকৃতি ঘটালাম, রাইট? তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস এইচ ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস কে ইন্টু ওয়াই। একটু সাজে লিখছি, বিউটি পার্লারে নিয়ে গিয়ে এটা লিখেছি, এটা লিখেছি, এই পদ লিখেছি, এই পদ লিখেছি, আর কি বাদ আছে? বাদ আছে তোমার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এই স্কোয়ারকে ডান পাশ থেকে বামে পার করে নিয়ে এসছি, রাইট? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস এইচ ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস কে ইন্টু ওয়াই প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন আমার প্রশ্ন, এইচ কে এবং এ এগুলোর পরিচয় কি ছিল? এইচ কে ছিল কেন্দ্রের ভুজকোটি, এ ছিল বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কেন্দ্রের ভুজ একটা ধ্রুব সংখ্যা হয়, ডিজিট দেওয়া হয়। কেন্দ্রের কোটিও কিন্তু ডিজিট ফর্মে হয়, নিউমেরিক্যাল ফর্মে হয়, আবার ব্যাসার্ধ নিউমেরিক্যাল ফর্মে হয়। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধের সব কিছু যদি দেওয়া থাকে, তাহলে এইটা কি একটা ধ্রুব সংখ্যা আসবে কি আসবে না? আসবে। তাহলে এটাকে আমরা ধরে নিলাম এটা একটা ধ্রুব সংখ্যা সি। ওকে, আমরা মাইনাস এইচ এর মান বসাবো জি, মাইনাস কে এর মান বসালাম এফ, এমনি আর কি। তাহলে আমরা ধরে নিলাম মাইনাস এইচ ইকুয়াল টু জি, মাইনাস কে ইকুয়াল টু এফ, এবং এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই পুরা ধ্রুবকটাকে ধরলাম একটা ধ্রুব সংখ্যা স্মল সি, রাইট? সেই খাতিরে পুরা ইকুয়েশনটা আমার কি দাঁড়াবে বলো? ইকুয়েশনটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এইটাকে বলা হয় বৃত্তের জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, বা বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ, অর্থাৎ সাধারণ মানে এটা দেখলেই পৃথিবীর সবাই বলতে পারে এটা একটা বৃত্ত, যারা এই সম্পর্কে জ্ঞান রাখে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু আলাদা কোনো বৃত্ত নিয়ে আসিনি। আমি যে বৃত্তের কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ এ ধরেছিলাম, সেখান থেকেই কিন্তু এটাকে সাজিয়ে এখানে চলে এসেছি, রাইট?
এখন বলো, আমি যদি বলি এই বৃত্তের কেন্দ্র কত, আমি কি এই বৃত্ত আর এই বৃত্ত আলাদা বৃত্ত? এই বলো, এই বৃত্ত আর এই বৃত্ত কি আলাদা? যদি আলাদা না হয় তাহলে আমাকে একটু তোমরা বলো যে এই বৃত্তটার কেন্দ্র ছিল এইচ কে, তাহলে এই বৃত্তের কেন্দ্র এইচ কে, আমরা জানি এই বৃত্তটার কেন্দ্র এইচ কে, কিন্তু আমার সমীকরণটার এইচ কে আর এ কে অক্ষরগুলো চেঞ্জ করে দিয়ে দিয়েছি সব। তাহলে এইচ কে এর জায়গায় এইচ মানে কত? মাইনাস জি, আর কে এর মান কত? অর্থাৎ আমি বলতে চাচ্ছি তুমি কেন্দ্র এইচ কেও বলতে পারবা, মাইনাস জি মাইনাস এফও বলতে পারবা। এইচ কে কখন বলতে পারবা? যদি বৃত্তের ফরম্যাটটা দেওয়া থাকে এই আকারে। তুমি মাইনাস জি মাইনাস এফ কখন বৃত্তের কেন্দ্র বলতে পারবা? যদি বৃত্তের সমীকরণ দেওয়া থাকে সাধারণ আকারে, রাইট? এবার আসো ব্যাসার্ধ। ব্যাসার্ধ তো এ, রাইট? তাহলে ব্যাসার্ধ আমরা জানি স্মল এ, এই যে এই বৃত্তটার ব্যাসার্ধ স্মল এ। বাট এখান থেকে তোমরাই বলো এ ইকুয়াল টু কত আসতেছে, বা এ স্কোয়ার, এ হলে আমরা লিখতে পারি, এ হলে এ স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। এখন এইচ কে এর মান কত? এইচ কে এর মান মাইনাস জি মাইনাস এফ, তার উপর স্কোয়ার করলে কি হয়? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে অতএব এ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে ব্যাসার্ধকে আমরা দুটা দিয়ে প্রকাশ করতে পারি। তোমাকে শুধু বলতে হবে আমি এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ কখন ব্যবহার করব। যদি আমার বৃত্তের আদর্শ ফরম্যাটে, আমার সমীকরণটা যদি আদর্শ ফরম্যাটে থাকে, তাহলে আমরা দেখব ডান পাশে যেটা ধ্রুবক আকারে থাকে সেটার বর্গমূলই হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এ স্কোয়ার আছে ডান পাশে, খেয়াল করেছিলা? তাহলে আর বর্গমূল এ, ওটাই ব্যাসার্ধ, রাইট? আর যদি আমার বৃত্তের সমীকরণ এই জিএফসি আকারে থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে থাকে, তখন বৃত্তের ব্যাসার্ধ হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। কি ক্লিয়ার? এখন আসো, এই যে আমরা বৃত্তের একটা সাধারণ সমীকরণ পাইলাম, রাইট? আমি কিন্তু আজকে শুধু বৃত্তের বেসিকটা শেখাবো, যে কি কি দিয়ে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো সেগুলো আলোচনা দিয়ে শেষ করবো আসলে, রাইট? তাহলে বলো, এটা বৃত্তের কি সমীকরণ? সাধারণ সমীকরণ। এই সমীকরণের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। একবারে লিখবো এখন এইটার কেন্দ্র, হ্যাঁ? কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, রাইট? এখন আমার প্রশ্ন, এই যে কেন্দ্রটা আসলো, এখান থেকে একটু অ্যানালাইসিস করো না প্লিজ। দুই ধরনের অ্যানালাইসিস এখানে আছে। একটা অ্যানালাইসিস হচ্ছে এই সমীকরণটা এক্স আর ওয়াইয়ের দ্বিঘাত সমীকরণ, এক্স এবং ওয়াইয়ের দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটাতে কোনো পদে একই সাথে এক্স ওয়াই নাই, এটা একটা অ্যানালাইসিস। তাহলে আমার এই বৃত্তের সমীকরণের অ্যানালাইসিসটা কি? এক নম্বর অ্যানালাইসিস হচ্ছে, এই সমীকরণের অ্যানালাইসিস হচ্ছে এক্স ও ওয়াইয়ের দ্বিঘাত থাকতে হবে। শুধু এক্স এর দ্বিঘাত থাকলে হবে না, শুধু ওয়াইয়ের দ্বিঘাত থাকলে হবে না, রাইট? তাহলে এক্স এবং ওয়াইয়ের কি থাকতে হবে? দ্বিঘাত থাকতে হবে। এক্স এবং ওয়াইয়ের দ্বিঘাত থাকতে হবে। দ্বিতীয় কনসেপ্ট, দ্বিতীয় অ্যানালাইসিস, এই সমীকরণে একই সাথে কোনো পদে এক্স ওয়াই নাই, তার মানে এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না। এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না বা থাকবে না, এটা একবারে না জায়েজ। ওকে, কোন একটা বৃত্তের সমীকরণে একই সাথে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। কি ক্লিয়ার? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগদ্বয় হতে হবে সমান। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগদ্বয়, এখানে 1 আছে বাট সমান হলেও হবে, কারণ আমরা কি করতে পারি? সেই সহগ দ্বারা ভাগ করে 1 বানিয়ে নিতে পারি, রাইট? তাহলে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগদ্বয় সমান হবে, রাইট? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগদ্বয় সমান হবে। এবং আরো মজার বিষয়, এই সাধারণ সমীকরণের ক্ষেত্রে ব্যাসার্ধ এটা, তার মানে কি ব্যাসার্ধ রুটের ভিতরে একটা রাশি আছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি,
এমন হলো যে জি স্কয়ার প্লাস এপি স্কয়ার মান হলো 5 আর সি এর মান হলো 10, তাহলে সেটা ব্যাসার্ধ হবে না, সেটা অবাস্তব বৃত্ত হয়, বাস্তব বৃত্ত হয় না। তার মানে রুটের ভেতরের অংশটা, তাহলে এখানে অ্যানালাইসিসের ভিতরে আরেকটা অ্যানালাইসিস পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে জি স্কয়ার প্লাস এপি স্কয়ার। লক্ষ্য করো, তাহলে এখানে আরেকটা অ্যানালাইসিস হচ্ছে জি স্কয়ার প্লাস এপি স্কয়ার মাইনাস সি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। তার মানে একটা বৃত্তের সাধারণ সমীকরণের এক্স এবং ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হতে হবে। ওই সমীকরণে এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগদ্বয় সমান হতে হবে এবং জি স্কয়ার প্লাস এপি স্কয়ার মাইনাস সি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে। কি ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। তাহলে বৃত্তের সমীকরণ হওয়ার জন্য এই কয়টা শর্ত মানতে হবে, রাইট? আচ্ছা, আরেকটা কথায় আসি আমরা। এই সমীকরণটাকেও আমরা একটু ফিল করার চেষ্টা করি, রাইট? অনেক সময় কাজে লাগে যে এ এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস 2g এক্স প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, রাইট? সর্বপ্রথম কথা হচ্ছে এইটাকে বৃত্ত বানাতে হলে কয়েকটা ঘটনা লাগবে। এক, এই এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না, রাইট? তাহলে এটাকে বৃত্ত বানাতে হলে, এটাকে বৃত্ত করতে হলে কি কি শর্ত লাগবে তোমাকে যদি বলি আমি, যে এটাকে বৃত্ত নির্দেশ করাতে হলে শর্তগুলো লিখো, রাইট? এই প্রশ্নটা আমি উজ্জ্বল প্রশ্ন করলে 2 মার্কের প্রশ্নে অবশ্যই দিতাম যে এইটা বৃত্ত নির্দেশ করলে শর্তগুলো নির্ণয় করো। কি কি হবে বলতে পারবা? 1 নম্বর শর্ত এইচ ইকুয়াল টু 0, কেল্লা ফতে। 2 নম্বরে হচ্ছে এ ইকুয়াল টু বি হতে হবে, এ ইকুয়াল টু অথবা বি ইকুয়াল টু এ, রাইট? এবং এখানে আর একটা শর্ত আছে, এটা হলে যে বৃত্ত হবে তা না, এখানে কথা আছে। যদি আমি এই দুটা শর্ত অ্যাপ্লাই করে, এখানে যদি আমি এই ইকুয়েশনটাকে নতুন করে লিখি, এই দুটা শর্তকে অ্যাপ্লাই করে, তাহলে বি এর জায়গায় বসালাম অথবা এর জায়গায় বি বসালাম, রাইট? ইউ হ্যাভ টু মাথায় রাখতে হবে যে এখানে এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার, বি এর জায়গায় এ বসালাম, এটার মান 0 প্লাস 2g এক্স প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, রাইট? কি ক্লিয়ার? এই যে জিনিসটা পাইলাম, এটা তো আমার বৃত্ত এখনো নির্দেশ করে নাই, কিন্তু এখনো বৃত্ত হয় নাই। তুমি বলেছো এটা হলে বৃত্ত হওয়ার সম্ভাবনা আছে। এবারে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2g বাই এ ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ বাই এ ইন্টু ওয়াই প্লাস সি বাই এ ইকুয়াল টু 0, রাইট? বলো এবার আমার আদর্শ সূত্রানুসারে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি বাই এ। খেয়াল করে দেখো, যখন আমাদের 2gx ছিল তখন কেন্দ্র ছিল মাইনাস জি, কেন্দ্রে ভুজ ছিল মাইনাস জি, আর কেন্দ্রে কোটি ছিল মাইনাস এফ। কি ক্লিয়ার? তাহলে মাইনাস জি মাইনাস এফ মানে কত? এখানে মাইনাস এফ বাই এ। তার মানে কি আমরা সাধারণভাবে বলতে পারি কোন একটা বৃত্তের সমীকরণে, এই যে দেখো এখানে যখন বৃত্তের আমরা কেন্দ্র লিখেছিলাম মাইনাস জি মাইনাস এফ, তখন এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের সহগদ্বয় কত ছিল? 1 ছিল। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণের আকৃতিতে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগদ্বয় যদি 1 হয়, তাহলে এক্স আর ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র পাওয়া যায়, রাইট? তাহলে এখানে আসো, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে কি কেন্দ্র পাওয়া যায়? এবং এর ব্যাসার্ধ আসো, এর ব্যাসার্ধ যখন তুমি নির্ণয় করতে যাবা, তখন তুমি অবশ্যই এটা রুট ওভার জি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস এফ স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস সি বাই এ, ধ্রুবক পদ এখানে সি বাই এ, 1 বাই এ স্কয়ার কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসলে 1 বাই এ ইন্টু রুট ওভার, বলো কি হবে? জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি এ, রাইট? এবারে বলে এটা যদি বৃত্ত নির্দেশ করাতে হয়, তাহলে রুটের ভেতরের অংশ অর্থাৎ এ 0 হওয়া যাবে না, এটা 1 নম্বর কথা, কারণ ভগ্নাংশ আকারে আছে। এ কি 0 হওয়া যাবে?
জিরো হলে তো বৃত্তই হতো না, রাইট? তাহলে কি কি কন্ডিশন এখানে আসতেছে খেয়াল করো। তাহলে এর মান তো জিরো হবেই না, রাইট? দ্বিতীয় কথায় রুটের ভিতরে অংশটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হতে হবে। তাহলে এখানে আরেকটা শর্ত আমাদের লাগিয়ে দিতে হবে, জি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার মাইনাস সি এ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, অথবা জি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার মাইনাস সিবি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। কারণ এ আর বি কি সমান। আমি যদি বি দিয়ে নিয়ে আসতাম, এর জায়গায় যদি বি বসিয়ে নিয়ে আসতাম, তাহলে কি এটা পাইতাম না? তাহলে এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করবে তখনই যদি এইচ ইকুয়াল টু জিরো হয়, এ ইকুয়াল টু বি হয়, জি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার মাইনাস সি এ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হয়, অথবা জি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার মাইনাস সিবি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হয়। তাহলে আমি যদি বহুপদী সমাপ্তির সূচকে দিই, পারবা না? যে এটা বৃত্ত নির্দেশ করলে 1 নম্বরে দেবো এইটা, 2 নম্বরে দেবো এইটা, 3 নম্বরে দেবো এটা, দিয়ে বলবো কোনটি সঠিক। বলো পারবা কিনা? শিওর? অযথা। এ ভাই ক্লিয়ার? এরা বুঝলো কিনা দেখি। একজন খুব অনুরোধ করেছে, আপনি ছাড়া আমাদের ম্যাথের কোনো গতি নাই ভাই। আহমেদ মুসা, জানি না ভাই কমেন্টটা পড়বেন কিনা। অবশ্যই পড়ছি। সেই চিন্তা কি তোমাদের? তোমাদের কি চিন্তা আগে বলো। তোমাদের পরীক্ষার অ্যাডমিশন টেস্ট জুনের আগে নিশ্চয়ই হবে না? জুন জুলাইয়ের আগে কোনো অ্যাডমিশন টেস্ট হওয়ার সম্ভাবিলিটি নাই। আচ্ছা, 1 2 মনে রাখবা, আমি যদি কোনো চ্যাপ্টার না পড়াই বা বাদ দিয়ে রাখি কোনো টপিক, ওই বছর ওই টপিক থেকে প্রশ্ন হবে না, ধরে নাও এটা। ঠিক আছে? কি ক্লিয়ার? নেটওয়ার্ক কি ডিস্টার্ব করতেছে নাকি? মাঝে মধ্যে ঘোলা দেখাচ্ছে কেন? পিথাগোরাস আঙ্কেল, অনেকদিন দাদুকে কল দেওয়া হয় না। আল ইমরান 23 ব্যাস, বাহ, ক্লিয়ার বলেছে, তার মানে কি সে বুঝতে পারেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শ্রাবণী কি বলছে? কই শ্রাবণী কিছু তো বলেনি। এইচএম রিফাত, এখন থেকে রেগুলার ক্লাস নেন ভাই। 20 তারিখের মধ্যে বৃত্ত শেষ করে দেবো রে পাগলারা, কারণ 20 তারিখ পর্যন্ত তো পরীক্ষা আছে নাকি? ঠিক আছে। লাস্ট নাই, যা করাইছি ওগুলোর ভিতর থেকে প্রশ্ন আসবে, ওগুলো যা শিখাইছি ওগুলো দিয়ে প্রশ্ন করার মতো লোক নাই। আচ্ছা যাই হোক, লিখো তাহলে। আমরা বৃত্ত হওয়ার শর্ত ক্লিয়ার তো নাকি? এবারে তোমার এরকম এমসিকিউ আসতে পারে যে, বলবো এরকম বলতে পারে যে 2x স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস, মনে করো তোমার এখানে দিল 4x প্লাস 8y প্লাস মনে করো 3, এইটা ইকুয়াল টু 0 দিয়ে বলবে এই বৃত্তের, এটা বৃত্ত নির্দেশ করলে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। এটা বৃত্ত নির্দেশ করলে দেখো বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, ay স্কোয়ার। তাহলে এই সমীকরণটি বৃত্ত নির্দেশ করলে 1 নম্বরে দিল a ইকুয়াল টু 2, 2 নম্বরে দিল বৃত্তটির কেন্দ্র -1 -2 দিল আর কি। 3 নম্বরে দিল ব্যাসার্ধ ইকুয়াল টু √3/2, বললো কোনটি সঠিক, রাইট? অর্থাৎ আবেগে বললে তো হবে না, এখানে আপেক্ষিক বেগের কোনো কাহিনী নাই। ঠিক আছে, আবেগ দিয়ে কোনো অঙ্ক হবে না। সর্বপ্রথম কথা হচ্ছে এটা কোনটি সঠিক, রাইট? এখন আসো, তাহলে এটার সলভটা হচ্ছে যে, বলো তাহলে এখানে বৃত্ত হওয়ার জন্য এই ইকুয়াল টু 2 হতে হবে, এটা সর্বপ্রথম কথা।
এই ইকুয়াল টু 2 হলে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 4x প্লাস 8y প্লাস 3 এটা ইকুয়াল টু 0। এটা তোমার হুঁশ আছে কিনা? রাইট। বৃত্তের কেন্দ্র বের করার জন্য সর্বপ্রথম কথা হচ্ছে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগদ্বয়কে 1 বানাতে হবে। এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগকে 1 বানাতে হবে। তাহলে 1 বানানোর জন্য কি করব? আগে বলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 3/2 ইকুয়াল টু 0। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিলাম। রাইট। এখন বলো এর কেন্দ্র এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগকে 1 বানানোর পরে -2 দ্বারা ভাগ, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে -1, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে -2। তাহলে কেন্দ্র, তাহলে এটা অ্যানসার। এবার দেখো এটা হয় কিনা। এবার ব্যাসার্ধ, তাহলে তুমি আবেগে বলেছিলা আবেগ ইমোশন দিয়ে কোনো অঙ্ক হয় না। রুট ওভার জি স্কয়ার প্লাস এপি স্কয়ার মাইনাস সি। তাহলে জি স্কয়ার মানে এটা তো মাইনাস জি, তার উপর স্কয়ার করলে হবে 1 প্লাস এপি স্কয়ার মানে এর উপর স্কয়ার মানে 4 মাইনাস সি মানে এখানে 3/2 জি স্কয়ার প্লাস এপি স্কয়ার। তোমার যখন কেন্দ্র বের হয়ে গেল, তাহলে এইভাবে মনে রাখবা কেন্দ্রের ভুজকোটির বর্গের যোগফল মাইনাস ধ্রুবক, ওই সমীকরণের ধ্রুবক পদটা। রাইট। তাহলে 5 টাকা থেকে 1.5 টাকা বাদ দিলে 3.5 টাকা। 3.5 টাকা মানে 7/2, তার মানে রুট ওভার 7/2। তাহলে অ্যান্সার হবে 1 এবং 2। তাহলে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বেরিয়ে যাবে। রাইট। আরে ভাই এগুলি তো ইউনিভার্সিটিগুলোতে আসতেছে, এগুলি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসতেছে, এগুলি গুচ্ছ পদ্ধতিতে আসতেছে, তো এগুলি তো পারতেছে না ছেলে মেয়েরা। যারা পারতেছে তারা তো চান্স পাচ্ছেই, ঠিক কিনা? কিন্তু এই ধরনের প্রশ্ন তো আসলে দেওয়া হয় না, দেওয়া হয় এই ধরনের কিছু প্রশ্ন, x - y - 3 তার উপরে স্কয়ার, রাইট, প্লাস kx - 1 ইন্টু, এখানে দেওয়া হলো তোমার মনে করো 2y - 3 এটা ইকুয়াল টু 0। রাইট। প্রশ্নে বলা হলো কে এর মান কত হলে এটা একটা বৃত্ত নির্দেশ করবে। কে এর মান কত হলে এটা একটা বৃত্ত নির্দেশ করবে। রাইট। তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে এই বৃত্তটাকে আগে তোমাকে একবারে সোজা সাপটা ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2axy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 আকারে নিয়ে আসো। তাহলে কে এর মান কত হলে এটা বৃত্ত নির্দেশ করবে। রাইট। তাহলে তুমি আগে এটাকে সোজা সাপটা সোজা করে দাও, বিস্তার করে নিস্তার পাও আগে। তাহলে বর্গ করলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 9 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab করলে হবে -2xy, তারপরে প্লাস 6y মাইনাস 6x, তারপরে এই দুটো উৎপাদক গুণ করলে 2kxy মাইনাস 3kx, তাই না গো, মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0। রাইট। এটাকে যদি আমরা আদর্শ পুরুষের মতো লিখতে চাই, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এবারে এক্স ওয়াই সম্বলিত পদ এখানে আছে এবং এখানে আছে, কমন নেব এক্স ওয়াই, তাহলে 2k - 2 ইন্টু এক্স ওয়াই। রাইট। এবারে এক্স এর টার্মগুলো কই কই, এই যেখানে আছে ওখানে আছে, তাই কি না? তাহলে -6 প্লাস 3k ইন্টু এক্স, কি বলো তোমরা, এক্স এর টার্মগুলো কমন নিয়েছে। ওয়াই কোথায় কোথায় আছে, প্লাস 4y, ধ্রুবক পদ কোথায় আছে, প্লাস 12 ইকুয়াল টু 0। রাইট। এখন আসো এখানে কে এর মান কত হলে এটা একটা বৃত্ত নির্দেশ করবে বলা আছে না? তাহলে সত্যি করে বলো বাবা, এখানে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগদ্বয় সমান আছে কিনা। এবার আসো এই কে এর মান, তাহলে 2k - 2 ইকুয়াল টু 0, অতএব k ইকুয়াল টু কত, 1। রাইট। কে এর মান 1 বসাও আগে, কথা আছে আরো তো শেষ হয়নি। কে এর মান 1 বসিয়ে দেখবা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস কে এর মান এখানে 1 বসালে কত হয় রে বাবা, 9x, সরি
9x প্লাস 4y প্লাস 12 এটা ইকুয়াল টু 0, রাইট? এখন আমার প্রশ্ন, কে এর মান যে 1 তুমি অ্যান্সার লিখতে পারবা এটাও তোমাকে সিওরিটি দিতে হবে, এর ব্যাসার্ধ বাস্তব হয় কিনা এটা তোমাকে দেখতে হবে, নইলে তোমাকে অ্যান্সার লিখতে হবে কে এর মান নান অফ দিস, অথবা কে এর মান কোন মানের জন্য এটা বৃত্ত নির্দেশ করতে পারে না, বা কে এর মান 1 হলেও এটা বৃত্ত নির্দেশ করে না, এটাই বলতে হবে, রাইট? বলো তো বাবা, এখানে আমি যদি এই বৃত্তটার কেন্দ্র বের করি তাহলে কেন্দ্র কত? 9/2 -2, রাইট? আর ব্যাসার্ধ যদি বের করতে বলি কেন্দ্র কিভাবে বের করলাম? x এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র পাওয়া যায়, রাইট? এবার কেন্দ্রের বর্গের যোগফল √81/4 প্লাস 4 মাইনাস c এর মান হচ্ছে 12, তাহলে এটা ইকুয়াল টু √81/4 মাইনাস 8। 81 থেকে 32 বাদ দিলে কত হয়? একবারে 7/2 লিখবো, 7/2, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7/2। তাহলে দেখো তোমাকে এখানে বলতে পারে এই বৃত্তটির কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো, কোনো কথা বললো না, জাস্ট বলে দিল এই বৃত্তটির কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো, কি বলতে পারে না? তাহলে তোমাকে কি করতে হবে? এটাকে আগে বৃত্ত বানাতে হবে, এটা তো বৃত্ত না এই মুহূর্তে, তাই কি না? তোমাকে বলবে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে বৃত্তের সমীকরণ বানানোর জন্য আগে তোমাকে শর্তে অ্যাপ্লাই করে এটাকে বৃত্ত বানায় নিতে হবে, তারপরে কেন্দ্র, তারপরে ব্যাসার্ধ। ব্যাসার্ধটা বাস্তব এসছে কিনা, সুতরাং কে এর মান 1 হলে এটা বৃত্ত নির্দেশ করতে পারে, রাইট? তাহলে এই ধরনের অঙ্ক আসলে পারবা কিনা বলো, কি ক্লিয়ার ভাইজান? ওকে, ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ চেনার কোনো কাহিনী নাই। এবার আসো, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমরা আজকে কি কি শিখলাম? বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে বৃত্তের সমীকরণ পড়া যাবে। আবার আমাদের কি কি জানা হলো? যদি জিএফসি এর মান জানা যায়, অর্থাৎ বৃত্তের সাধারণ সমীকরণ, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ বের করা যায়। আমি 2 ধরনের ইকুয়েশন কেবল শিখেছি, রাইট? আরেকটা শিখবো আমরা, সেটা হচ্ছে যে আমি এই যে বৃত্তের যে সাধারণ সমীকরণ, এই বৃত্তের সাধারণ সমীকরণের একটু নাড়িভুড়ি বের করতে চাই আমরা এখন। x² + y² + 2gx + 2fy + c = 0, রাইট? আচ্ছা, এই বৃত্তটার কেন্দ্র কত? -g - f, ভেরি গুড। এই বৃত্তটার ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c, ওকে? আমি যদি এখন তোমাদেরকে বলি যে এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, রাইট? এইটা যদি এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে, একটু আগে আমি কিন্তু শিখাইছি তোমাদেরকে, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি স্থানাঙ্কের মডুলাস মানের সমান। তাহলে স্পর্শ করলে ব্যাসার্ধ, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ এইটা কেন্দ্রের কোটি স্থানাঙ্ক -f তার মডুলাসের সমান। তার মানে √g² + f² - c = -f এর মডুলাস। ঘটনা সঠিক কিনা বলো? যদি এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি স্থানাঙ্কের মডুলাস। এটা শিখাইনি আমি? উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে g² + f² - c = f²। উভয় পক্ষকে বর্গ করলে মডুলাস প্লাস মাইনাসের কোনো দাম নাই। f² কাটে, তাহলে অতএব g² = c। মনের খাতায়, স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো,
বৃত্তের সাধারণ সমীকরণ x অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইকুয়াল টু সি। তাহলে যদি তোমার এমসিকিউ আসে নিম্নের কোন বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, দেখবো আমরা জি স্কয়ার ইকুয়াল টু সি কোথায় হয়। রাইট, জি স্কয়ার ইকুয়াল টু সি কোথায় হয়, রাইট। এবং স্পর্শ বিন্দু, এখানে স্পর্শ বিন্দু হবে মাইনাস জি জিরো। কেন আমি, আমার তো মুখস্থ এটা নাই, আমার মুখস্থ আছে কোন একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে কেন্দ্রের ভুজ কমা জিরো। আমি বলিনি আজকে প্রথম থেকে যে কোন একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু হবে কেন্দ্রের ভুজ কমা জিরো। তো কেন্দ্রের ভুজ কত এখানে? মাইনাস জি জিরো, রাইট। ওকে, 2 নম্বর, যদি বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা জানি ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজ স্থানাঙ্কের মডুলাস। তাই করেছে কিনা? নইলে তুমি একটা চিত্র আঁকে নিবারে ভাই, ঠিক কিনা? তাহলে y অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এটা ইকুয়াল টু হবে কেন্দ্রের ভুজ স্থানাঙ্কের মডুলাস। উভয় পক্ষকে বর্গ করলে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু জি স্কয়ার। জি স্কয়ার কাটে, তাহলে এফ স্কয়ার ইকুয়াল টু কি হবে? তাহলে কোন একটা বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে এফ স্কয়ার ইকুয়াল টু সি। কোন একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে জি স্কয়ার ইকুয়াল টু সি। এবারে বলো y অক্ষের স্পর্শ বিন্দু কি হবে এই ক্ষেত্রে? তাহলে স্পর্শ বিন্দু হবে 0, মাইনাস এফ। কি শিখাইছে কিনা বলো? যে 0, কেন্দ্রের কোটি, কেন্দ্রের কোটি এখানে মাইনাস এফ। কি ক্লিয়ার? তাহলে কোন একটা বৃত্ত, অর্থাৎ বৃত্তের সাধারণ সমীকরণ x অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইকুয়াল টু সি, y অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার ইকুয়াল টু সি। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বলা সম্ভব। ওকে, তাহলে সমীকরণ আমার কোন আকারে দেওয়া থাকছে সেটার উপর নির্ভর করবে, তাই কিনা? আচ্ছা, কথা তো সেটা না, কথা হচ্ছে কথার কথা। এখন আসো, মনে করো আমি যে বৃত্তটা নিয়েছি বৃত্তের সাধারণ সমীকরণ, সেটা নিয়ে কাজকর্ম করব আমরা। এই যে দেখো কত সুন্দর একটা বৃত্ত, রাইট। এই বৃত্তটা মনে করো x অক্ষকে ছেদ করলাম, এটা কি ছেদ করেছে না? কখন আমি বলতে পারবো একটা বৃত্ত x অক্ষকে ছেদ করে, কখন একটা বৃত্ত x অক্ষকে ছেদ করে না, কখন একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে? তার 3টা ঘটনা ঘটতে পারে একটা বৃত্ত আর x অক্ষের মাঝে। এগুলো তো নিজের থেকে ফিলিংস নিয়ে আসতে হয়, তাই কিনা? তুমি খেয়াল করো, আমি যে বৃত্তটা নিয়েছি সে বৃত্তটা আছে সাধারণ বৃত্ত। সাধারণ বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এবং আমি ধরে নিলাম এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা বৃত্তের ব্যাসার্ধ। এটা কি ব্যাসার্ধ না অব্যাসার্ধ? এই ব্যাসার্ধটা আমরা জানি রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। ক্লিয়ার? এখন আসো, আমি যদি এই কেন্দ্র থেকে এই x অক্ষের উপরে লম্বটা নিই, আমরা জানি এই মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর যে ডিস্টেন্স সেটা হচ্ছে সেই বিন্দুর ভুজ। তাহলে এইটুকু হচ্ছে মাইনাস জি, বিকজ এটার ভুজ হচ্ছে মাইনাস জি, রাইট। এখন বলবে অনেকে, অনেক হেটার্স আছে এই বাংলাদেশে পৃথিবীতে, যেখানে মাইনাস জি কেন লিখলেন? আরে জি এর মান পজিটিভ নাকি নেগেটিভ এটাকে আমি বলেছি। এটা কোয়াড্রেন্ট ভেদে জি এর মান দেওয়া থাকবে, রাইট। এবারে বলো, এই x অক্ষ বরাবর এই ডিস্টেন্স মাইনাস জি, এখান থেকে এইটুকু আবার মাইনাস এফ, রাইট। তাহলে এইটুকু দৈর্ঘ্য আমাদের জানা, রাইট। এইটুকু দৈর্ঘ্য আমাদের জানা। এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি এটা যদি সি হয়, এটা যদি এ হয়, এটা যদি ডি হয়, আমরা জানি বৃত্তের কেন্দ্র হতে জে এর উপরে অঙ্কিত লম্ব সেই জায়গায় সমদ্বিখণ্ডিত করে। তাহলে ডি হচ্ছে এই এবি এর মধ্যবিন্দু, এবি জে এর মধ্যবিন্দু, এবি জে এর মধ্যবিন্দু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে পিথাগোরাসকে মারো একটা মিস কল। তাহলে মিস কল দাও। কল ব্যাক করেছে? কি বলছে? কল ব্যাক করবে না। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা বলা যায়। আমি কিন্তু বৃত্তের সাধারণ সমীকরণ নিয়ে কাজ করতেছি, রাইট। এসি স্কয়ার মানে ব্যাসার্ধ স্কয়ার মানে জি স্কয়ার প্লাস এফি স্কয়ার মাইনাস সি। এডি স্কয়ার আমি জানি না, সিডি স্কয়ার মানে এফি স্কয়ার।
এপি স্কয়ার কাটে কি থাকে মাঠে, তাহলে এডি স্কয়ার ইকুয়াল টু জি স্কয়ার মাইনাস সি, অতএব এডি ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, রাইট। এডিটা তাহলে ডি যেহেতু এবি এর মধ্যবিন্দু, অতএব জে এবি এটা ইকুয়াল টু 2 ইন্টু এডি ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। তাহলে মনের খাতায় স্মৃতির পাতায় আবারও লিখে রাখি আমরা ফোটাই যে বৃত্তের সাধারণ সমীকরণ দ্বারা এক্স অক্ষ হতে খণ্ডিত জে এর দৈর্ঘ্য 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। এই সামনের দিন দেখলে ধরবো, দেখো কিন্তু কাকে ধরবো। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ দ্বারা এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমাদের সাথে আমার কথা হচ্ছে যে এই যে জি স্কয়ার মাইনাস সি, তাহলে তোমরা বলো এই যে এডি এর দৈর্ঘ্য তোমরা পাইলা, এটা বাস্তবে কখন পাবা, বা এই যে এবি এর দৈর্ঘ্য তুমি বাস্তবে কখন পাবা, যদি এটা সম্ভব হয়, রাইট। তাহলে এখানে আবার তিনটা ঘটনা ঘটানো যায়। রুটের ভিতরের জিনিসটা ইকুয়াল টু 0 হতে পারে, লেস দেন 0 হতে পারে, গ্রেটার দেন 0 হতে পারে, কি হতে পারে না। তাহলে অ্যানালাইসিস, এগুলো এখানে এখন অ্যানালাইসিস চলবে আমাদের, রাইট। যদি জি স্কয়ার ইকুয়াল টু সি হয়, তাহলে এক্স অক্ষ থেকে খণ্ডিত জে এর দৈর্ঘ্য হবে 0, তার মানে এক্স অক্ষকে স্পর্শ করবে। এই শর্তে বৃত্তের সাধারণ সমীকরণ এক্স অক্ষকে স্পর্শ করবে। স্পর্শ বানান কি গো, স্পর্শ করে। তাহলে জি স্কয়ার ইকুয়াল টু সি, এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি যে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, আর জি স্কয়ার ইকুয়াল টু যখন সি, তখন খণ্ডিত অংশের দৈর্ঘ্য হয়ে যায় 0, জের অংশ হয় 0, খণ্ডিত জে 0 মানে তো এটা এক্স অক্ষকে স্পর্শ করে, রাইট। এবারে যদি জি স্কয়ার গ্রেটার দেন সি হয়, জি স্কয়ার যদি গ্রেটার দেন সি হয়, তখন সত্যি এটার একটা ধনাত্মক মান থাকে, তার মানে জে এর দৈর্ঘ্য সত্যি আছে, তার মানে বৃত্তটি এক্স অক্ষকে দুটা ভিন্ন বিন্দুতে ছেদ করে। তাহলে আমি এখানে বলতে পারি এক্স অক্ষকে দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করে, দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করে। এগুলোই বেসিক রে ভাই। জি স্কয়ার গ্রেটার দেন সি হওয়া মানে বৃত্তটি এক্স অক্ষকে সত্যি দুটা ভিন্ন বিন্দুতে ছেদ করে, রাইট। কারণ কি, তার একটা জে এর দৈর্ঘ্য থাকে, এক্স অক্ষ থেকে খণ্ডিত জে এর দৈর্ঘ্য থাকা মানেই এক্স অক্ষকে দুটা ভিন্ন বিন্দুতে ছেদ করা, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জি স্কয়ার যদি লেস দেন সি হয়, জি স্কয়ার যদি লেস দেন সি হয়, রুটের ভিতর হবে নেগেটিভ, রুটের ভিতর নেগেটিভ মানে অবাস্তব সংখ্যা, তার মানে এক্স অক্ষ থেকে কোনো কিছু ছেদ করে না। তার মানে কি, এই বৃত্তটি বৃত্ত হবে কিন্তু এক্স অক্ষকে ছেদ করবে না, স্পর্শ করবে না। তাহলে এই শর্তে বৃত্তটি এক্স অক্ষকে ছেদ বা স্পর্শ করে না। দেখো, আর বেসিক ঠিক থাকলে অঙ্ক এমনিতেই হয়। তাহলে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। তোমাদের কাজ থাকলে ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ বের করা, নিজেরা চিত্র আঁকিয়ে। মানে তোমরা কি করবা, বৃত্তের সাধারণ সমীকরণের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ ধরে নিবা, ব্যাসার্ধ রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। ওয়াই অক্ষকে এমনি একটা ছেদ করাবা, দিয়ে জে খণ্ডন করাবা, ওখান থেকে জে এর দৈর্ঘ্য তোমরা নিজেরা বের করবা, এবং সেখান থেকে আবারও 3টা শর্ত লিখবা। কি লিখতে পারবা কিনা বলো, রাইট। তাহলে যে বৃত্তের সাধারণ সমীকরণের কত সুন্দর বৈশিষ্ট্য, রাইট। আস্তে আস্তে আমরা আরো গভীর থেকে গভীরতম জায়গায় চলে যাবে। এগুলো আজকে এমনি সিম্পল জিনিস পড়ালাম, ঠিক আছে। ম্যাথ আসবে, আস্তে আস্তে আসবে। তো থাক, আজকে এই পর্যন্ত থাকলো। অনেকদিন পর ক্লাস করলা তোমরা, ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এত ছেলেমেয়েরা ক্লাস করার জন্য। হ্যাঁ, নির্ঝর পার বলছে মাইনাস জি এর ব্যাপারটা আরেক বলেন। ভাই, কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, জি তো আমি জানি না পজিটিভ নাকি নেগেটিভ, রাইট। দেখা গেল ফার্স্ট কোয়াড্রেন্ট হলে জি এর মান নেগেটিভ আসবে, তাহলে মাইনাস জিটা পজিটিভ হবে। ঘটনা সঠিক কিনা? আমার কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ কিনা বলো। আমাকে যদি এখন বলে, আমাকে যদি বলে এই বৃত্তটা
আর কেন্দ্র ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে জি এর মান কিরকম হবে, এটাও তো একটা প্রশ্ন। তারপর কেন্দ্র তো মাইনাস জি মাইনাসে, ফার্স্ট কোয়াড্রেন্টে হলে ভুজ পজিটিভ হতে হবে, কোটি পজিটিভ হতে হবে, তাহলে জি এর মান নেগেটিভ হতে হবে, এফ এর মান নেগেটিভ হতে হবে, রাইট? ব্যাপারটা এরকম। কি ক্লিয়ার? ওকে, তাহলে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। কোনটা বাবা? সি তো অবশ্যই, সি তো মান একটা, হ্যাঁ, এই স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস এ স্কয়ার, অর্থাৎ কেন্দ্রীয় ভুজের আর কোটির বর্গের যোগফল মাইনাস সি, তাই না?